আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, আপনি যদি একটু বলতেন। দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড়, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগ, আপনি যে কথাটি বললেন, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আহ, আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না। তবে আমাদেরকে কোনো দিকেই আহ, কোনো আহ, কি বলবো, আহ, পথ দেওয়া হচ্ছে না এখন। আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না। আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা তারা মানবে না। আমরা যে শাটডাউন দেখেছি, বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে। 13 তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল। 16-17 তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে। তিনি মানতে রাজি না। দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি একদম নেমে গেছে। আহ, দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। এটা কেউই পছন্দ করছে না। আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে? মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগে তো এরকম অবস্থা কখনো ছিল না। আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল, সব থেকে বড় দল। বাংলাদেশ স্বাধীন করেছি আমরা। আহ, আমরা কোথাও যাচ্ছি না। আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে। হ্যাঁ, অবশ্যই। এই ইউনূস সরকার হচ্ছে পাকিস্তানি, তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম, যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় না। তারা 71-এ জঙ্গি হিসাবে আমাদের আমাদের বাঙালি 3 কোটি বাঙালিকে হত্যা, সরি, 30 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। তো এখন তারাই কিন্তু ইউনূসের সাথে আছে। তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের আর একটা অংশ হয়ে থাকুক। সম্পর্কই হচ্ছে পাকিস্তানের সাথে, তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে। জামাতে ইসলাম হচ্ছে ইউনূসের মেইন ব্যাকার। তারাই হচ্ছে ইউনূসের মূল শক্তি। আর তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ সাজানো নির্বাচন মানবে না। আর আওয়ামী লীগ সব থেকে বড় দল, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে, এটা হবে। এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ, এটা তো আমাদের সরকার না। এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ শুধু না, যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কিন্তু শুধু না, একা না। তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চান একটা সাজানো নির্বাচন করে, তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী আওয়ামী লীগ মানে ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন। ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন। তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে
বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে, প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন। ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দেবে তাই আমরা মাথা পেতে নেব। কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে, তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় 3 বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে, দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে, দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেটি 31 দফা হিসাবে পরিচিত সকলের কাছে, তাই নয়? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই 31 দফার মধ্যে তোমরা এই 31 দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ। আজকে আমরা 31 দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সংক্ষেপে তোমাদের সামনে আজকে 8টি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে, এখানে এক বোন বলেছে আহ, সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে। তার প্রশ্নটি অন্যরকম ছিল। অন্য অন্য অনেকেই বলেছে, শিক্ষা নিয়ে বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে। অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।